দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই ভ্যালি বিজনেস রিপোর্টে। প্রবাসী আয় বাড়াতে নতুন পরিকল্পনা, প্রণোদনার হার হতে পারে 3%। রপ্তানিমুখী কারখানা চালুর প্রথম দিনে শ্রমিক উপস্থিতি কম, দ্রুত বিধিনিষেধ শিথিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্য বিভাগের। 6 আগস্ট থেকে ব্যবসা শুরু করতে চান দোকান মালিকরাও, অস্তিত্ব সংকটে বেশিরভাগ প্রতিষ্ঠান। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর বিপরীতে সরকারি প্রণোদনা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। মাসে $500 কিংবা তার কম অর্থ পাঠানো প্রবাসীদের প্রণোদনার হার 2%-এর বদলে 3% করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁদের আশা, এমন উদ্যোগে প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়বে। যদিও অনেক অর্থনীতিবিদ মনে করেন মুদ্রা ব্যবস্থাপনার স্বার্থে এই সুবিধা এখন তুলে দেওয়া উচিত। সৌরভ রহমানের রিপোর্ট। গেল জুলাই মাসের প্রথম 3 সপ্তাহে রেমিটেন্স হিসেবে দেশে এসেছে $155 কোটি। যদিও প্রবাসীদের পরিবার পেয়েছে সব মিলে $158 কোটি 10 লাখ। বাড়তি অর্থটি দিয়েছে সরকার প্রণোদনা হিসেবে 2% হারে। এই সুবিধার উপর ভর করেই গেল অর্থ বছরে $2,477 কোটি প্রবাসী আয় এসেছে দেশে। নতুন অর্থ বছরে রেমিটেন্সের এই প্রবাহ আরও বাড়াতে এখন প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে সরকার আর কেন্দ্রীয় ব্যাংক। আমরা পর্যালোচনা করে দেখছি যারা ছোট ছোট রেমিটার যারা আছে, রেমিটেন্স যারা পাঠাচ্ছে, তাদের বেতন কম, তারা কষ্ট করে পাঠাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কেউ যদি 2%-এর পরিবর্তে 3% দেওয়ার জন্য আমাদের এইরকম একটা সুপারিশ, গভর্নমেন্টের এরকম একটা ইঙ্গিত আছে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আমাদের এই সুপারিশটা হয়তো গভর্নমেন্ট অনুমোদন করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আরো আশাবাদী যে যারা ছোট ছোট রেমিটেন্স পাঠায় যারা, তারা আরো উৎসাহিত হবে। প্রাথমিকভাবে স্বল্প আয়ের প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তার বাস্তবায়নে জটিলতা দেখা দিয়েছে। কেননা বিশ্বের বিভিন্ন দেশের অন্তত 500 প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীরা অর্থ পাঠায়, সেখানকার খরচও ভিন্ন ভিন্ন। তাই সার্বজনীন একটি সুবিধা বিবেচনায় নিয়ে প্রণোদনার হার বৃদ্ধিকেই বেছে নেওয়া হচ্ছে। এজন্য এ বাবদ রাষ্ট্রের ভর্তুকি বরাদ্দ বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে আমার তো ইনসেনটিভ দেওয়ার কোনো প্রয়োজন, আমি কেন একদিকে ইনসেনটিভ দিয়ে ডলার এনে আমার তারল্য বাড়িয়ে আবার সেন্ট্রাল ব্যাংকের বন্ড ইস্যু করে সেই তারল্যকে আমি কমাবো? আমি কেন দুইবার এটার পেছনে খরচ করব, যেটা আমার একবার খরচ না করলেও চলে? এবং এই পিছনে সরকার 4,000 কোটি টাকা ব্যয় করছে, সেটা ব্যয় করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। কাজে বর্তমান প্রেক্ষাপটে এই সাবসিডিটা উঠিয়ে দেওয়া উচিত এবং এটা মনিটারি ম্যানেজমেন্টকে একটা সহায়ক ভূমিকা দেবে বলে। তাদের যদি আমি এদের বেনিফিট দিই, তাহলে আমার এই দেশে ফরেন কারেন্সি বাড়বে, এটা তো বাস্তবতা। দ্বিতীয়ত, এই যে রিজার্ভ যেটা বাড়ে, এই যে একটা আত্মবিশ্বাস, এই বিশ্বাসের কারণেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF, দাতা সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়াইডে, তারা কিন্তু আমাদের যে কোনো গভর্নমেন্টের সফট ইন্টারেস্টে লোন দিতে কিন্তু তারা দ্বিধাবোধ করেন না। সুতরাং এই যে খালি দেখার জন্য তা না, কিন্তু এর কিন্তু ইম্প্যাক্ট তো আছে বিশাল। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ হিসাব বলছে জুন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $4,639 কোটি, যা তার আগের অর্থ বছর শেষে ছিল $3,603 কোটি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 12 দিন বন্ধ থাকার পর করোনা বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে রোববার থেকে চালু হয়েছে রপ্তানিমুখী শিল্প কারখানা। তবে শ্রমিক উপস্থিতি অর্ধেকের মতো বলে জানান কারখানা মালিকরা। ঈদের ছুটির সাথে 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ, সব মিলে 5 আগস্ট পর্যন্ত সব ধরনের কারখানা বন্ধের নির্দেশনা ছিল। কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে 5 দিন আগেই রপ্তানিমুখী কারখানা খুলে দিতে বাধ্য হয় সরকার। এমন খবরে চাকরি বাঁচাতে কর্মস্থলে ছুটতে থাকে শ্রমিকরা। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় তাদের ভোগান্তি পৌঁছায় চরমে। শনিবার রাত থেকে গণপরিবহন চালুর ঘোষণা দিলেও আজও পর্যাপ্ত গাড়ি ছিল না সড়কে। এই লকডাউনের মধ্যে আসতে আমাদের খুব কষ্ট হয়েছে। যেমন আমরা দেশে অনেক টাকা বেশি ভাড়া দিয়ে আপনার মাইক্রো ভাড়া করার পরেও আপনার রাস্তায় অনেক অসুবিধা হয়েছে। সরকার যেহেতু 1 আগস্ট থেকে শিল্প কারখানা চালু করার সিদ্ধান্ত দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ, এর পাশাপাশি তাদের বলা উচিত ছিল গণপরিবহন চালু করার বিষয়টি, কারণ দূর দূরান্ত থেকে লোক কিভাবে আসবে তাদের এটা বোঝা উচিত ছিল। রোববার সকাল থেকে সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো হয় শ্রমিকদের। তবে বেশিরভাগ কারখানায় শ্রমিক উপস্থিতি ছিল কম। কাজে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আজও ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে ফিরছেন শ্রমিকরা। মালিকরা বলছেন দেরিতে যোগ দিলেও চাকরি যাবে না কারো।
আমার নিজের ফ্যাক্টরিতে 53% মতো শ্রমিকের আজকে উপস্থিতি আছে, আর অন্যান্য ফ্যাক্টরিতে মিলে কোথাও 55-60 উপরে কোথাও উপস্থিত নেই। অর্থাৎ ধীরে ধীরে হয়তো শ্রমিকরা, যেমন আজকেও কিন্তু সুযোগ আছে, হয়তো আজকে অনেক শ্রমিক ফিরে আসবে, কোনো শ্রমিকের চাকরি যাবে না, তারা তাদের মতো করে ফিরে আসুক, এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। স্বাস্থ্য প্রোটোকলের ব্যাপারে আমাদের 15টা টিম বিজিএমএফ মনিটরিং করছে জোন ওয়াইজ, যেখানে প্রতিটা ফ্যাক্টরি তারা নজরে রাখবে, প্রতিদিন আমাদের রিপোর্ট করবে। কোনো ফ্যাক্টরি যদি কোনো স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বিজিএমই থেকে। রপ্তানিকারকরা বলছেন বছরের এই সময়ে রপ্তানি আদেশ থাকে সবচেয়ে বেশি। প্রায় 2 সপ্তাহ কারখানা বন্ধ থাকায় জমে গেছে অনেক ক্রয় আদেশ। তার উপর বিশ্বব্যাপী জাহাজ ও কন্টেনার সংকটে চট্টগ্রাম বন্দরেও বেড়েছে জট। এ অবস্থায় কারখানা খুলে দেয় স্বস্তি ফিরেছে রপ্তানি খাতে। প্রচুর অর্ডার আমাদের হাতে এই সময় ছিল এবং বাইরের দিক থেকে আমাদের উপর প্রচন্ড প্রেসার রয়েছে, কারণ আপনারা জানেন সারা বিশ্বে মার্কেট খুলে গিয়েছে, দোকানপাট খুলে গিয়েছে, সেখানে তাদের মাল দরকার এবং তারা আমাদেরকে প্রচন্ড প্রেসারে রেখেছে মাল দেওয়ার জন্য। প্রায় 12-13 হাজার কন্টেনার এখনো আমাদের ডিপোগুলিতে রয়েছে, যেগুলি শিপমেন্টের অপেক্ষায় রয়েছে, জাহাজ পাচ্ছে না। এখনো বহু শত শত গাড়ি বিভিন্ন ডিপোতে বাইরে কিউতে দাঁড়িয়ে আছে, মাল ডেলিভারি করতে পারছে না। এই পরিস্থিতির আশা করি পরিস্থিতির উন্নতি ঘটবে। রপ্তানিমুখী কারখানার পাশাপাশি এর সহযোগী শিল্প কারখানাও খুলতে শুরু করেছে রোববার থেকে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কঠোরতম বিধিনিষেধের নির্ধারিত সময় শেষ না হওয়ার আগেই তা শিথিল করে শিল্প কারখানা চালুর অনুমতি দেয় করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে জীবন জীবিকার তাগিদেই সরকারকে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার রাজধানীতে বিসিপিএসে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। জানান, 7 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে দেশে অন্তত 1 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে গণটিকার নির্দেশনায় 18 বছর বয়সী সবাই টিকা পাবে বলা হলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বয়স্কদের অগ্রাধিকার দিয়ে তারপর অন্যদের টিকা দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার থেকে ঢাকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হবে। যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, কারণ তারাই 70 থেকে 80%, আমি বলবো 90% মৃত্যু তাদের হচ্ছে। সে কারণেই আমরা তাদেরকে আগে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। তারা যদি নিবন্ধন নাও করতে পারে তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে, আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। এবং গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের টিকার বিষয়েও আমরা চিন্তাভাবনা শুরু করেছি। 6 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও মার্কেট খোলা রাখতে চান ছোট ব্যবসায়ীরাও। তাদের দাবি, লকডাউন দীর্ঘায়িত হলে বিনিয়োগের অর্থ তুলে আনা কঠিন হবে। এতে অস্তিত্ব সংকটে পড়বে বেশিরভাগ প্রতিষ্ঠান। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। প্রায় 55 লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে দেশে। কয়েক দফা লকডাউনের কারণে দোকান ও মার্কেট বন্ধ রাখতে হয়েছে যাদের। এতে হাতছাড়া হয়েছে ঈদ, পূজা, পহেলা বৈশাখ সহ বেশ কিছু উৎসবের বেচাকেনা। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসেবে গেল 1.5 বছরে প্রায় 27 লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের। ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র শ্রেণীর যে ব্যবসায়ী রয়েছে 53,72,716, তাদের ক্ষতির পরিমাণ প্রায় 27 লক্ষ কোটি টাকা। গত প্রায় 18 মাসে এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। এখন ক্ষতির পরিমাণ কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে। যে আমাদের যারা জুতার ব্যবসা করেন, এই লক্ষ ব্যবসায়ীরা, তাদের সমস্ত জুতা কিন্তু গত এই 16-17 মাসে এগুলোর তার তলি খুলে গেছে, এগুলো এই বিক্রি হবে না। যারা শাড়ির ব্যবসা করেন, প্রতিটা শাড়ির মধ্যে ভাঁজ পড়ে গেছে। আমার এই সমস্ত পণ্যগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার যারা কসমেটিক্সের ব্যবসা করেন, তাদের পরিমাণটা যদি আপনি দেখেন, সেই কসমেটিক্সের ওখানে একটা ভ্যালিডিটি টাইম থাকে, তাদের সেই সময় চলে গেছে, কিন্তু এই কসমেটিক্স বিক্রি করা যাবে না। রোববার এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, চলমান লকডাউনের কারণে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল এবং কর্মচারীর বেতন দিতে গিয়ে পুঁজির সংকটে পড়েছেন তারা। এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের আর্থিক সহযোগিতা চান দোকান মালিকরা। একই সাথে সব মার্কেট খুলে দেওয়া সহ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। আগামীতে যদি এইটাকে আরও এক্সটেনশন করে, আমরা মরার উপরে খাড়া রাখা হবে। আমরা সেটা আমাদের মানার জন্য খুবই কষ্ট হবে। এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, যে আমরা আর লকডাউন এই মুহূর্তে মানার জন্য আমরা আসলে মানসিকভাবে
কোনো ক্রমে আমরা কিন্তু আসলে প্রস্তুত হতে পারছি না। প্রথম দাবিটা হচ্ছে 6 তারিখ থেকে আমরা আবার স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চাই এবং বৈশ্বিক মহামারী করোনা ক্ষতিগ্রস্ত অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়ার দৌড় দাবি জানাচ্ছি। সেই সাথে মার্কেটগুলোতে বুথ খুলে টিকাদান কার্যক্রম পরিচালনার প্রস্তাব জানিয়েছেন দোকান মালিকরা। লিখিত বক্তব্যটি ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 55% নির্মাণ কাজ শেষ হওয়ার পর চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে জটিলতা দেখা দিয়েছে। সেখানকার লালখান বাজার থেকে টাইগার মোড় পর্যন্ত অংশের নকশা নিয়ে আপত্তি তুলেছে স্থানীয় সিটি কর্পোরেশন, যা আবারও অনিশ্চিত করেছে এই প্রকল্পের বাস্তবায়ন। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু প্রকল্পের লালখান বাজার অংশে উড়াল সড়ক নির্মাণে আপত্তি জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এক্সপ্রেসওয়ের এই অংশে ভূমিতে সড়ক করতে বলছে সংস্থাটি। আপত্তির পরও উড়াল সড়ক করতে অনড় সিডিএ। তবে লালখান বাজার অংশে পাহাড় যাতে কাটা না পড়ে সেজন্য নকশা পাল্টে 4 লেনের বদলে 2 লেনের উড়াল সড়ক নির্মাণের কথা জানায় তারা। আপনারা হয়তো না জানে বলতেছে সিটি কর্পোরেশন, আমাদের টাইগার পাশে যে পাহাড়গুলি আছে পাহাড় একদম হাত দেওয়া হবে না। আমরা পাহাড় একদম হাত না দিয়ে পাহাড়ের সৌন্দর্য আরও আমরা পাহাড়টাকে আরও সুন্দর করব গাছপালা দিয়ে, যাতে পাহাড়টা আরও সুন্দরভাবে দেখা যায়। এতেও রাজি নয় সিটি কর্পোরেশন। তারা বলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চায় তারাও, তবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে সবার পরামর্শ নিয়ে সমন্বয়ের মাধ্যমে তা করা উচিত। এলিভেটেড এক্সপ্রেস হয়তো কোনো আপত্তি নেই তো, বাধা নেই তো। আমরা বলেছি যেখানে দেওয়ানা ব্রিজ আছে তার অপোজিটে ল্যান্ডিং দিয়ে দিলেই সব শেষ হয়ে যায়, এই ভিউটা তখন আর নষ্ট হবে না। 2019 সালে শুরু হয় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এরপর 4 বার পরিবর্তন করা হয়েছে নকশা। এর জন্য দূরদর্শিতার অভাবকে দুষছেন নগরবিদরা। ডিজাইন পরিবর্তন হয়, অ্যালাইনমেন্ট পরিবর্তন হয়, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পায়। তো এগুলো হয় কেন? এই যে দূরদর্শিতা এবং সবার সাথে বসে দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করার যে একটা ব্যবস্থা, সেটা না থাকার ফলে। 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের কাজ শেষ হতে 2023 সাল পর্যন্ত সময় লাগতে পারে বলছে সিডিএ। বারবার নকশা পরিবর্তন করায় প্রকল্প ব্যয় বৃদ্ধিকে সরকারি অর্থের অপচয় বলছেন নগরবিদরা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন স্কারলেট জোহানসন। মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ব্ল্যাক উইডো ডিজনি প্লাসে মুক্তি দেয় মামলাটি করেন মার্কিন এই অভিনেত্রী। জোহানসনের অভিযোগ, স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেয় ছবিটির আয় কমে গেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ব্ল্যাক উইডো মার্ভেল স্টুডিওর নতুন সুপারহিরো সিনেমা। মার্ভেল কমিক্স চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন। করোনার কারণে কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পায় ব্ল্যাক উইডো। মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে সিনেমাটি। আয় করে $21 কোটি 80 লাখ। এ সময় শুধু উত্তর আমেরিকাতেই সিনেমার টিকিট বিক্রি হয়েছে $8 কোটি, আর বিশ্বজুড়ে টিকিট বিক্রির পরিমাণ আরও প্রায় $8 কোটি। হলে মুক্তির 1 সপ্তাহ পরই ব্ল্যাক উইডো মুক্তি দেওয়া হয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। এরপরই কমতে শুরু করে হলের আয়। মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় কমে যায় 41% বেশি। এমন অবস্থায় অনলাইন প্ল্যাটফর্মে ব্ল্যাক উইডো মুক্তি দেওয়ার প্রতিবাদে ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন সিনেমার মূল চরিত্রের অভিনেত্রী স্কারলেট জোহানসন। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী সিনেমাটি শুধুমাত্র হলে মুক্তি দেওয়ার কথা থাকলেও সে শর্ত ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি, যা তাকে তার সম্ভাব্য আয় থেকে বঞ্চিত করেছে। The nature of contracts with very, very big stars, where this sort of profit corridor has been built in, what used to be called points on a movie, where big stars get a small percentage of the global box office of the films that they're in. That creates a very difficult issue for a lot of the big studios, because we're in a transition period where they're maybe changing the way they release movies. They're changing sort of the way the financing and the profits work on films, and a lot of these big stars are being, in some ways, are in the middle of this. তবে চুক্তিভঙ্গের বিষয়টি অস্বীকার করেছে ডিজনি। সেই সাথে স্কারলেটের আয় কমার বিষয়টিতে আপত্তি জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, 2 প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার কারণে বরং অভিনেত্রীর আয় বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।
এখন পর্যন্ত তিনি $2 কোটি বাড়তি আয় করেছেন বলেও দাবি প্রতিষ্ঠানটির। Potentially, there could be a significant financial loss for Disney. I mean, based on some numbers I've seen, Scarlett Johansson could be claiming upwards of $50 million in lost revenue based on what the box office performance of Black Widow could have been, and so forth. It's a very complicated system, so it's difficult to know exactly what numbers are real and what are just projections. হিসেব বলছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে এক সপ্তাহে ব্ল্যাক উইডো আয় করেছে প্রায় $6 কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।